হ্যালো এভরিওয়ান, আমি শাকিব ফাহাদ। আমি একজন অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকার। সো আজকে আমাদের সাথে আলোচনায় আছেন বাংলাদেশের খুবই ট্যালেন্টেড 7জন সিনেমাটোগ্রাফার। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 4-5 বছর ধরেই দেখতেছি যে আমাদের ওটিটিতে এবং বড় পর্দায় খুবই সুন্দর সুন্দর কিছু কাজ হচ্ছে। এখন এই কাজগুলা যে ভালো হচ্ছে, সেই ভালো হওয়ার পিছনে আসলে আর্টিস্ট এবং ডিরেক্টর ছাড়াও ক্যামেরার পিছনে একদম শুরু থেকে যদি বলতে চাই, সিনেমাটোগ্রাফার, স্ক্রিপ্ট রাইটার, এডিটার, আর্ট ডিরেক্টর অনেকেই কাজ করেন। সো আমরা আজকে চাচ্ছিলাম যে এই যে ক্যামেরার পিছনের যে মানুষগুলো আছেন, আমরা যদি ওনাদের চিন্তাভাবনাটা আমাদের অডিয়েন্সের সাথে একটা জানাতে পারি, তাহলে হয়তো অডিয়েন্স এবং আমাদের সবার একটা সিনেমার ব্যাপারে লিটারেসিটা বাড়বে, যার ফলে আমরা আশা করছি যে সামনে আমাদের যেই সুন্দর কন্টেন্টগুলো হচ্ছে সেগুলো আরও ভালো মতো আগায় যাবে। সো সেই জায়গা থেকে আজকে আমরা সকল সিনেমাটোগ্রাফারদের সাথে আলাপ করতে চাচ্ছি। সো আমার সাথে আছে প্রথমেই তুহিন তামিজুল। ওনার উল্লেখযোগ্য কাজ হচ্ছে সিনেমার মধ্যে লাইভ ফ্রম ঢাকা এবং রেহানা মারিয়াম নূর। এছাড়া উনি ওটিটির জন্য কাজ করেছেন রিফিউজি এবং বোধ এবং মুন্সিগিরি, তার কাজের মধ্যে অন্যতম। তারপর আছেন তাহসিন রহমান, যিনি ওটিটির জন্য কাজ করেছেন পেটকাটা শ এবং বলি, এবং এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা যেটা শাকিব খানের তুফান, ওটারও উনি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তারপর আছে সুমন সরকার, যার সিনেমার মধ্যে আছে দামাল এবং নডরাই এবং গত বছরের আলোচিত সিনেমা সুরঙ্গ, এবং উনি ওটিটির জন্য কাজ করেছেন টিকেট এবং ক্যাফে ডিজায়ার সহ আরও অনেকগুলো প্রজেক্টে। তারপর আছেন আমাদের সাথে শেখ রাজিবুল ইসলাম। সো রাজীব ভাইয়ের সিনেমার মধ্যে আছে ডুব এবং এই বছরে শাকিব খানের যেই সিনেমাটা রাজকুমার, এবং এটার পাশাপাশি উনি ওটিটির জন্য কাজ করেছেন মহানগর সিজন 2, তারপর টান, খাঁচার ভিতর অচিন পাখি সহ অনেক কিছু। এবং তারপর রয়েছেন মুর্শেদ বিপুল, উনি ওটিটির জন্য কাজ করেছেন দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, এবং এটার পাশাপাশি পাতাল ঘর, এবং উনি ইতি তোমারি ঢাকা নামের সিনেমাটা তো কাজ করেছেন। এবং তারপর রয়েছে বিদ্রোহী দীপন, উনি ওটিটির জন্য বেশ কিছু ভালো কাজ করেছেন, যেগুলোর মধ্যে আছে আরারাত, তারপর আমি কি তুমি, তারপর আছে রেড রাম, এবং একদমই হালের মুক্তি পাওয়া রুমি এবং একটি খোলা জানালা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবং সর্বশেষ গেস্ট হচ্ছেন বরকত হোসেন পলাশ। সো উনি যে কাজগুলো করেছেন সেগুলোর মধ্যে আছে তাকদির, মহানগর সিজন 1 ওটিটির জন্য, এছাড়াও আছে কারাগার পার্ট 1, পার্ট 2 এবং কালপুরুষ, এবং সর্বশেষ উনি যে সিনেমাটা করেছেন ওটা এই মুহূর্তে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, সাবা। সো এই তো অনেক বড় ইন্ট্রোডাকশন হয়ে গেল, আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন লাগতেছে? নার্ভাস না, ভালো। এটা গুড ইনিশিয়েটিভ। আমার মনে হয় বাংলাদেশে এটা প্রথমবারের মতো এরকম সিনেমাটোগ্রাফাররা একসাথে হতে পারছি, বলার সুযোগ পাচ্ছি। এই জন্য শাকিব ফাহাদকে ধন্যবাদ। সো আপনারা কি আমাদেরকে একটু বলতে পারবেন যে সিনেমাটোগ্রাফারের মেইন কাজটা আসলে কি? আচ্ছা, সিনেমাটোগ্রাফার হচ্ছে যে যাকে বলা হয় চলচ্চিত্র গ্রাহক। একটা স্ক্রিপ্টকে শুধু দৃশ্যায়ন করা না, আসলে একটা গল্পকে থ্রু ক্যামেরা যে বলতে পারে, এটা আসলে সিনেমাটোগ্রাফার করে। এখানে আর্টিস্টের সাথে কথা বলা, ডিরেক্টরের সাথে কথা বলা, ব্লকিং করা, লাইটিং করা, ক্যামেরা মুভমেন্ট, তো আরও অনেক কিছু আসলে সিনেমাটোগ্রাফার ইনভলভ থাকে একটা প্রজেক্টে। তো এটাই আমার কাছে মনে হচ্ছে সিনেমাটোগ্রাফারের মেইন এই বেসিক কাজগুলি এগুলি। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? একজন সিনেমাটোগ্রাফার হচ্ছে ফার্স্ট অডিয়েন্স, ফার্স্ট অডিয়েন্স। সো তাকে আসলে অনেক কিছু, অনেকগুলো ডিপার্টমেন্টের, যেহেতু এটা কোলাবোরেটিভ আর্ট সিনেমা বা যেটাই হোক, ওটিটি যেটাই হোক, সো সব ডিপার্টমেন্টের থাকে না যে সব ডিপার্টমেন্টের আমরা আউটপুটগুলো ক্যাপচার করি। সব ডিপার্টমেন্টের কাজ শেষ হওয়ার পরে দেন আমরা যখন বিপণের চোখটা রাখি, আমরা হচ্ছে ফার্স্ট অডিয়েন্স, এই ফার্স্ট অডিয়েন্স। সো ওই জায়গা থেকে যে মানে একটা গল্পের আমরা কি করি, আমরা বেসিক্যালি আপাত দৃষ্টিতে বলতেছি যে সব ডিপার্টমেন্টের আমরা আউটপুট ক্যাপচার করি, বাট ইটস অল অ্যাবাউট ইমোশন, ইটস অল অ্যাবাউট এক্সপ্রেশন, ওটাকে আমরা ক্যাপচার করি। সো সেটাকে সবচেয়ে আমার কাছে লাগে যে সবচেয়ে কঠিন, অনেকগুলো কঠিন দায়িত্বের ভিতরে একটা কঠিন দায়িত্ব হচ্ছে এটা।
আরেকটা যেটা জিনিস আমি অ্যাড করতে চাই এগুলোর সাথে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রডিউসারদের ওয়ান অফ দ্য মোস্ট কি ক্রু। যে কোনো একটা প্রোডাকশন যখনই অন দ্য লাইনে থাকে, যে স্ক্রিপ্টিংয়ের কাজ যখন শুরু হয়, স্ক্রিপ্ট থেকে যখনই এটা ভিজুয়াল ট্রান্সলেশনের দিকে আগাতে থাকে, তাহলে প্রডিউসার প্রথম 2-1 জনের মধ্যে যাকে অ্যাপয়েন্ট করেন তিনি হচ্ছেন সিনেমাটোগ্রাফার। ডিরেক্টর সে তার ভিশনটাকে প্রথমে ব্রিফ করে, এবং যেটা বললো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা যে এক্সিকিউশন, সেই এক্সিকিউশনটা আমরা ক্যাপচার করি। তো এক্সিকিউশনটা তো আসলে এটা সিটটা হচ্ছে ব্রিফ। ডিরেক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা কি পার্সনকে সে ব্রিফ করে, এবং আর্টিস্টকেও সে ব্রিফ করে। সেই অনুযায়ী এটার কনসিকুয়েন্সেস হিসেবে প্রত্যেকটা কি পার্সন সে এটাকে কনসিভ করে এবং এটা সে এক্সিকিউট করে বা এক্সপ্রেস করে। সিনেমাটোগ্রাফার আমরা এক্সপ্রেস করি, একজন মেকআপ আর্টিস্ট এক্সপ্রেস করে, আর্টিস্ট এক্সপ্রেস করে, কিন্তু সিটটা হচ্ছে ব্রিফ। সো আরেকটা যেটা জিনিস আমি অ্যাড করবো সেটা হচ্ছে কি যে এভরি সিনেমাটোগ্রাফার ইজ আ ভেরি গুড ম্যানেজার। সো একটা সেটে যখন আমরা অন দ্য শুটিং ডেতে এভরিথিং ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, ওয়ান অফ দ্য কি পার্সন যার নির্দেশে সবগুলো কাজ হয়ে থাকে সেটা তিনি হচ্ছেন সিনেমাটোগ্রাফার। সো একটা শুটিং সেটে একটা ডে কীভাবে রান করবে, সো এই ম্যানেজমেন্টের একটা হিউজ পার্ট। আমরা যারা এখানে বসে আছি, এভরিবডি ইজ আ ভেরি গুড ম্যানেজার অ্যাজ ওয়েল। এখানে আমার একটা কথা, যেটা সুমন ভাই যেটা বলছে, এটা জাস্ট আমার মাথার মধ্যে একটু, এখানে আসলে যেটা সুমন ভাই যেটা বললো যে আমরা ভিশন, আমাদেরও এটা ভিশন, এখানে আমি একটু অপোজ করতে চাই। যেটা হলো আমরা হয়তো আমাদের একটা পার্সপেক্টিভ দিয়ে আমরা ভ্যালু অ্যাড করি, কিন্তু দিন শেষে একটা ফিল্মটা একটা একজন ডিরেক্টরেরই আলটিমেট ভিশন। ওখানে আসলে আমাদের আলাদা করে কিন্তু লাইন টানার, আমার যেটা আমি মনে করি যে আমাদের আলাদা করে কোনো স্পেসিফিক লাইন বোল্ড করার জায়গা নাই। আমরা হয়তো শুধু ভ্যালু অ্যাড করতে পারি, যে আমার ডিরেক্টরের ভিশনটাকে ভ্যালুয়েট করতে পারি। এখানে হয়তো ওই গল্পের অনেক ক্যারেক্টার আমি মানে ধরেন আমি ওইভাবে চাইতেছিলাম না পার্সোনালি, কিন্তু অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমি ডিল করতেছি আমার ডিরেক্টরের ভিশনটাকে সার্ভ করার জন্য। তো ওই জায়গায় আমি জাস্ট অপোজ করেছি যে পুরোপুরি কালেকটিভলি হয়তো আমার ভিশন না, কিন্তু আমরা আমাদের একটা পার্সপেক্টিভ দিয়ে আমরা ভ্যালু অ্যাড করতে করি আর কি। এটা আমার জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বললাম। আমার পয়েন্ট ওইটাই ছিল। আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ব্যাপারটা কালেকটিভলি ভিশন আমাদের না। ধরেন একটা প্রোডাক্ট যখন চলে আসলো, তখন এটা শুধুমাত্র ধরেন সিনেমাটোগ্রাফারের দিকে আপনি ধরেন কেউ যদি আমি একটা বক্তব্য পেশ করলাম ফিল্মের মাধ্যমে, সেখানে কিন্তু যে মানে তীরটা কিন্তু সিনেমাটোগ্রাফারের দিকে আসতেছে না, আমি বলতেছি এটা কিন্তু যে ডিরেক্টর করতেছে তার বক্তব্য আলটিমেটলি একদম মানে ধরেন আপনি বোল্ড করেন দিস ইজ হিজ ওয়ার্ডস, হার মানে বক্তব্য। আমরা কিভাবে এটাকে রোল করে নিয়ে যেতেছি, কোন জার্নির মধ্যে নিয়ে যাচ্ছি, ওই জায়গাতে শুধু আমরা ভিশনটা এবং আমাদের পার্সপেক্টিভটা অ্যাড করতে পারতেছি, কিন্তু আলটিমেট বক্তব্যে আমরা কতটুকু রাখতে পারতেছি না অ্যাজ এ সিনেমাটোগ্রাফার, এখানে আমার প্রশ্ন আছে আর কি। কিন্তু আমি জাস্ট এটার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এটা তো আসলে একটু ডিবেটেবল। হ্যাঁ, এখন যদি আমি বলি ফিল্ম তো অনেক টাইপের ফিল্ম হয়, ইন্ডাস্ট্রি ফিল্ম যেগুলি আছে সেগুলো তো অনেক বেশি ফর্মুলা টাইপের ফিল্ম, অথবা আর্টি ফিল্ম, অথবা ইন্ডিভিজুয়াল ফিল্ম যেগুলি, সেগুলি অনেক বেশি আমার কাছে মনে হয় ইটস এ কম্বিনেশন অফ ওয়ার্ক। মানে আমি যেটা ফিল করি যে এটা টিম ওয়ার্ক। এটা এমন না যে ডিরেক্টর, ডেফিনেটলি ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ অবশ্যই, কিন্তু ডিরেক্টরের ভিশনের সাথে এটা আমাকে কনভিন্স হতে হবে। হতে পারে যে ডিরেক্টর অনেক সময় হয়তো একটু তার জায়গাটায় একটু মিসলিড হচ্ছে, তখন আসলে সিনেমাটোগ্রাফারের কাজ আসলে গল্পের জন্য তাকে সাজেস্ট করা যে আসলে জিনিসটা এভাবে হতে পারে। মানে তখন ওই জিনিসটা যদি আমরা একটা ডিরেক্টরের মাথায় দিয়ে দিই, তো ডিরেক্টর কিন্তু হয়তো চিন্তা করবে, ওইটাই আপনি ভ্যালুটা অ্যাড করতেছেন, ডিসিশনটা তো কিন্তু ডিরেক্টরই নিতেছে, ওইটাই বলছি। আপনি ডমিনেট করতে পারতেছেন না, কিন্তু যখন আপনি ডমিনেট করতেছেন তখন তো আলটিমেটলি আপনার মেসেজটা ডিরেক্টরে থাকতেছে না। আমার বক্তব্যটা এটাই, মানে অ্যাস্থেটিক্যালি এই যে বক্তব্যটা আলটিমেটলি ডিরেক্টরের থ্রুতেই, ডিরেক্টরের হিসেবেই পেশ হইতেছে, আমরা অ্যাড করতেছি। এখন যেটা ধরেন এখন কোনো আর্টে আপনি ভুল ঠিক বলতে পারবেন না। এখন যদি আমি আমার বক্তব্যের মাধ্যমে আমার মতবাদ এই ভুলটাই আমি প্রেজেন্ট করতে চাই, এখন আপনি হয়তো আপনার একটা পার্সপেক্টিভ অ্যাড করলেন যে না দীপন এটা এইভাবে হইতে পারে, আমি ওইটাই দেখাইতে চাইতেছি। সো মানে আপনি তো মানে আপনি আমাকে সাজেস্ট করতে পারেন, কিন্তু আই হ্যাভ টু বি অ্যাজ এ ডিরেক্টর কনভিন্সড। সেটা আমি একটু অপোজিট মনে হয়, যে আমার কাছে মনে হয় যে যেটা রাইট সে তো রাইট, মানে এটা আপেক্ষিক, মানে রাইট রং এটা আপেক্ষিক, ওটা আমি বলছি। কিন্তু গল্পের জন্য যেটা রাইট, যেটা ব্যাপারটা হচ্ছে একটা ডিবেট হয়, একটা অথবা ছবি শুট করার আগে এক ধরনের কনভারসেশন হয়। তো কনভারসেশনের মধ্যে তো আই মাইট বি রং,
ডিরেক্টর মাইট বি রং অথবা আই মাইট বি রাইট, ডিরেক্টর মাইট বি রাইট। তো এরকম তো জিনিসপত্র আসলে একটা জায়গায় যখন কনভিন্স হবে এই জিনিসটা দুই পক্ষে, এটাতে এমন না যে আসলে কার ডিসিশন ফাইনাল ডিসিশন এরকম ওরকম তো অবশ্যই না। এইভাবে জিনিসটা বলা ঠিক হবে না আসলে। আমার কাছে মনে হচ্ছে কালেকটিভ ওয়ার্ক। তো ডেফিনেটলি আমরা তো বললাম যে ডিরেক্টরকে একটু আমরা প্রায়োরিটি অবশ্যই দেবো, কারণ ডিরেক্টর একটা প্রজেক্ট আসলে আমি যেটা বিলিভ করি যে আমার থেকে অনেক আগে একটা প্রজেক্ট ওন করে, হ্যাঁ, তারপরও আসলে আমরা ওই প্রজেক্টে ঢুকি। সো নিশ্চয়ই আমার থেকে সে একটু বেশি ভাবার সুযোগ হয়েছে। তো ওদিক থেকে চিন্তা করলে আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা কম্বিনেশন অফ ওয়ার্ক। এটা যে যার জায়গা থেকে মানে আমরা ভ্যালুয়েট করবো, এটা আইদার ডিসিশনে হোক, এটা শর্ট টেকিংয়ে হোক, অথবা এমন হতে পারে যে অ্যাক্টিং ব্রিফিংয়ে আমি অনেক সময় বলতে পারি, ব্লকিংয়েও আমি সাজেশন দিতে পারি যে এটা এভাবে হবে। আমার কাছে মনে হয় এটা আসলে ওই ডিরেক্টরের পার্টিকুলার স্টাইল কেমন সেরকম, মানে ওয়েস অ্যান্ডারসনের সাথে জেডিবি কাজ করুক, এটা ওয়েস অ্যান্ডারসন। মানে এখন অ্যাজ এ ডিরেক্টর আমি আমার ভিশনটা কি সেটা ইম্পর্টেন্ট। মানে আমরা এখানে 7 জন আছি, 7 জন আমি শিওর যদি কোনো পার্টিকুলার একজন ডিরেক্টরের সাথে ওয়েস অ্যান্ডারসনের সাথে কোনো 7 জন আলাদা লোক কাজ করে, শেষ পর্যন্ত তো আমরা ওয়েস অ্যান্ডারসনের ভিজুয়ালের জন্যই কাজ করি, কারণ ইটস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন সিনেমাটোগ্রাফার এন্ড ডিরেক্টর। সো এখানে কখনোই আমরা শুধু অ্যাডই করতে পারি, কিন্তু কখনোই কিন্তু ডিরেক্টরকে ওভার পাওয়ার করা সম্ভব না। কারণ আমরা হয়তো আমাদের বিজ্ঞাপনের একটা বড় এক্সপিরিয়েন্সের কারণে বলতেছি যে রাইট অর রং। মানে যেমন রয় অ্যান্ডারসনের তো সব ফ্রেমই স্ট্যাটিক। এখন আমি তো গিয়ে রয় অ্যান্ডারসনের বলতে পারবো না যে, মানে আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার ফিল্ম মেকার বা ডিরেক্টরের ভিশনটা কি সেটা। এখানে ভাই ওই যে আপনার সাথে আপনি তো বাইরের একজন ডিরেক্টর নাম বলছেন, আমি দেশের যে ডিরেক্টর আমি আমার দেখার পর যেমন মোস্তফা সরোয়ার ফারুকী সিনেমা যদি আমি দেখি, ওনার কিন্তু ওনার ডিপি চেঞ্জ হয়েছে, কিন্তু আমি ওনার যে স্টাইলটা, ওনার যে আলাদা সিগনেচার, ওইটা কোনো ডিপিও ডমিনেট করতে পারে নাই। এটা আমি দেখছি, যেই করছে, তাহসিন কাজ করছে, রাজীব ভাই কাজ করছে, নবীর ভাই কাজ করছে, কিন্তু আমার কাজগুলো মনে হয়েছে এটা যে মোস্তফা সরোয়ার ফারুকীর একটা ভিজুয়াল, হ্যাঁ, এটা কে কোনো ডিপি ডমিনেট করতে পারেনি। ওই এই যেটা আমি মানে বাংলাদেশের ডমিনেট করাটা তো আসলে ডমিনেট করে না, যে মানে আচ্ছা, এটা আমার কাছে মনে হয় ডমিনেট না, ডমিনেট না, আমি জাস্ট এটা আসলে আলাদা করে ওর ভীষণ স্টাইল নাই, যদি বলি ওর সিগনেচার, সিগনেচারটা কালো কাপড় খুলে গেছে। মানে ওখানে আমরা অ্যাস্থেটিক্যালি ভ্যালুয়েট করতে পারি, কালে মানে কোলাবোরেটিভলি ভ্যালুয়েট করতে পারি। ওই জায়গা থেকে আমার বক্তব্যটা ওইটা যে ধরেন এটা দিন এটা শেষে বরং আমার কাছে যেটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং টপিকে আমরা আসি। সো এখন বরং আমাদের পরের দিকের একটা প্রশ্ন ছিল যেটা পরে করবো, সেটাকে আমরা বরং এখন নিয়ে আসি, কারণ এখনই মনে হচ্ছে এটা আলোচনায় আরো মোর রেলেভেন্ট হবে। সো এই যে আমরা যেটা আলাপ করলাম, যে তার মানে ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার যেটা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিলেশনশিপটা হয় একটা শুটিং সেটে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের প্রতি যে আপনি একটা ডিরেক্টরের মধ্যে যখন ওর সাথে কোলাবোরেট করতেছেন, কোন স্পেসিফিক কোয়ালিটিটা আপনারা খুঁজতে থাকেন যেটা হলে মনে হয় যে কোলাবোরেশনটা খুব ভালো, একসাথে একটা টিম এফোর্টে কাজ করা যাবে? যেটা হয় যে একটা রাইটার বা ডিরেক্টর যখন যে প্রজেক্টটা লিখতেছে, তখন এটা আসলে 6 মাস, 1 বছর, 2 বছর অলরেডি নাই তার জায়গা থেকে। আর আমি তো আসলে প্রজেক্টে ঢুকছি আসলে ওনার যখন একদম ফাইনাল অনেক ম্যাচিউর হওয়ার পরে, এরকম টাইমে। তো যার কারণে আসলে আমি যখন একটা প্রজেক্টে অনবোর্ড হব, আমি প্রথম খুঁজবো আসলে যে ডিরেক্টরের সাথে আমার কাজ হবে, সেই ডিরেক্টরের মধ্যে যে ওইটা যে ওই স্ক্রিপ্টের মধ্যে তার কতটুকু অনেস্টি ছিল, ওই স্ক্রিপ্টটা পড়ার পরে বা ওই ওনার সাথে কথা বললেই আমি তো বুঝে যাচ্ছি যে বেসিকটা। তারপরে বাকিটা আসলে একটু R&Dর ব্যাপার, যে ওনার প্রিভিয়াস ওয়ার্কগুলো আমার সাথে আগে কোনো কাজ হয়েছে কিনা ওই জায়গা থেকে। কারণ আমি নিউ খুবই কম করা হয়েছে, যার কারণে যেমন আমি যদি না, আপনার সাথে যেমন আব্দুল্লাহ মোহাম্মদ সাদের অনেক লম্বা একটা জার্নি, আমি সাদের সাথে প্রায় 12-13 বছর ধরে কাজ করতেছি। তো ওর সাথে যেটা হয় যে আমি ও যখন কোনো প্রজেক্ট শুরু করার আগে যে এরকম রাইটিং প্রসেসে থাকে, সেটা আমাদেরকে বলে না, কিন্তু টুকটাক হিন্টস যখন দেয় যে এরকম এরকম কি অবস্থা মার্কেটের, এই চলতেছে কিনা, আজকে ঢাকা শহরের নিউজ কি, নিউজ পেপার পড়ে না যার কারণে নিউজ কি, তাতে সেটা বোঝা যায় যে আছে যে ও যেটা জিজ্ঞেস করতে হয়তো কোনো কারণে এরকম একটা আইডিয়া থাকতে পারে। তো সেটা নিয়ে আমরা যারা ফ্রেন্ডস আছি আর কি ওখানে টুকটাক আলাপ করি। এর বাইরে যদি বলি, ধরেন হচ্ছে যে আমি লাস্ট যেটা শ্যুট করছিলাম ইকবাল ভাইয়ের প্রজেক্টটা বলি, ওনার সাথে আমার আগে কোনো সময় কাজ হয় নাই। ওনার সাথে প্রথম কথা বলার পরে মনে হয়েছে উনি যে ব্রিফটা আমাকে দিতে চাইছে সেই ব্রিফটা অনেস্ট, এবং এই ব্রিফটার বাইরে উনি যাবে না। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এবং ওনাকে আমি নিতেও পারিনি। তো যেটা হয়েছে যে ওনার আমি নর্মালি প্রচুর শ্যুট করছি, সেটা হচ্ছে হ্যান্ড এল মুভমেন্ট সব কিছু মিলে এই একমাত্র বলিতে আমি যার মানে প্রথম থেকে আমি ভাববার চেষ্টা করছি, উনি যদিও এটা ধরেন হচ্ছে কি বলেন
আপিচত পংয়ের বা আঙ্কেল ব্রুনমির ইন্সপায়ার খুবই, যে ওই প্রজেক্টটা ওর ভালো লাগে এরকম, আমারও মজা লাগে। তো যখন হচ্ছে ওর সাথে কথা বলার পরে বুঝলাম যে আচ্ছা ও পুরোটাই ও আসলে ওই ট্র্যাকেই যেতে চাই। তো আমি এই একটা প্রজেক্ট ধরেন একদম শুট করছি এরকম বসে, মানে কোনো ক্যামেরা কোনো জায়গায় নড়ে নাই চড়ে নাই কিছু নো ট্র্যাক, কিন্তু আমার মজা লাগছে। আমি আসলে প্রথম দিকে একটু লাগতেছিল আচ্ছা কোন দিকে যাবে, কিন্তু ওই যে সেম জিনিস যে পারফরমেন্স, আলটিমেটলি তো কি দেখি আমরা, আলটিমেটলি সেল করতেছি কিন্তু পারফরমেন্স আর আইডিয়াটা। তো পারফরমেন্স যখন ঘটতেছে তখন আসলে ব্যাকগ্রাউন্ডে কি ঘটতেছে এগুলো কোনো কিছু মাথায় মানে কাজ করতেছে না, সব ওখানে। তো এই হচ্ছে আমার কাছে মনে হয়। নাইস। তাসিম? ডিরেক্ট আমি আসলে মানে ডিরেক্টরের থেকেও আমি যেটা মূলত প্রাধান্য দিই সেটা হচ্ছে কি কোন স্ক্রিপ্টে আসলে আমি কাজ করছি। সো একই ডিরেক্টরের ডিফারেন্ট দুইটা স্ক্রিপ্টের কাজ অ্যান্ড অ্যাপ্রোচ অ্যাবসলিউটলি ডিফারেন্ট হতে পারে। সো আমার মূল কনভারসেশনটা প্রথমে শুরু হওয়া হচ্ছে কি যে কী গল্পটা আমরা আসলে বলতে চাই এবং তার ভিশনটা আসলে কী। সো ওই ভিশনটাকে সাকসেসফুল করার জন্যে সো আমাদের যেরকম ধরেন যেই সাপোর্ট বা যেই প্রোডাকশন ভ্যালু বা যেই যা কিছু আছে না কেন সেটা কি আমি আসলে অনবোর্ড করতে পারবো কিনা। সো সেইটা ফার্স্ট থেকে ক্লিয়ার হয়ে যাওয়া যে যেই ডিরেক্টরের সাথে যেই প্রজেক্ট নিয়েই কাজ করছি না কেন সেটা আসলে ফার্স্ট থেকেই আছে কিনা। না, ডিরেক্টরের স্পেসিফিক কোয়ালিটি আছে না যে সব কিছুই আছে, হ্যাঁ, কিন্তু তারপরও স্পেসিফিক ডিরেক্টরের ভিতরে তুমি কি খুঁজো যে এটা থাকলে তোমার মনে হয়? খুঁজি যে তার ভিশনটা আসলে কতটুকু, তার অ্যাসপিরেশনাল জায়গাটা কতটুকু, সে আসলে মানে যেইটা স্ক্রিপ্টে লেখা আছে সেটা কি সে নিজে অ্যাকচুয়ালি বিলিভ করে কি। ওকে। আমার কাছে লাগে মানে ফার্স্ট অফ অল সেটা আসলে তার অনেস্টি। তুমি অলরেডি বলছে মানে একটা গল্প যখন আমি শুনি, আমাকে যখন একটা গল্প ব্রিফ করা হয়, তো ও ব্রিফ যখন করে তখন না বোঝা যায় যে ও আসলে অনেস্টলি গল্পটা বলতেছে, ও কি বিলিভ করে বলতেছে নাকি জাস্ট ইটস ফর অ্যানাদার প্রজেক্ট। সো ওইটা বেশি ইম্পর্টেন্ট মানে আমার কাছে লাগে যে অনেস্টি, আসলে গল্পের প্রতি অনেস্টি কতটুকু, দেন কামস ভিশন। ওকে। সো ভিশনটা ক্লিয়ার কিনা। অনেক সময় দেখা যায় যে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে যে শুটের মাঝপথে আসলে অনেক ডিরেক্টর আসলে কি করবে, কি করতে চাচ্ছে অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ার করতে পারছি না আমরা অ্যাজ এ ক্রু। সো সেটাও খুব ইম্পর্টেন্ট, ভিশনটা ক্লিয়ার থাকা। ওকে। রাজীব ভাই? আমার একটা জাস্ট প্রশ্ন, মানে আমিও বুঝতে চাই যে অ্যাজ অ্যান আর্টিস্ট অনেস্টি, হোয়াট ডাজ অনেস্টি মিন, মানে এটা আমার কাছে মনে হয় অন্য সবার জন্য একটা প্রশ্ন, মানে অনেস্টিটা কি, মানে এটা আমি শিওর এটা নিয়ে অনেস্টি মানে আমরা কিভাবে অনেস্টিকে ডিফাইন করি। আচ্ছা, অনেস্টি যদি এটা অনেকে আমার সাথে অ্যাড করতে পারে, হ্যাঁ আমার কাছে আমি পার্সোনালি যেটা বিলিভ করি যে থাকে না যে আমি মুখে বলতেছি যে আমি এটা দিব বা আমরা এটা করব, কিন্তু এই জিনিসটা করার ওই একটা প্রসেস আছে, প্রসেস ফলো করতে হয়। সেই প্রসেসে আপনি যাচ্ছেন না, কিন্তু আপনি মুখ দিয়ে বলতেছেন আমি এটা করতে চাই। লাইক মানে তাহলে কি অনেস্টিটা আসলে ভিশনের প্রতি অনেস্টি নাকি ক্রাফটম্যানশিপ? অবশ্যই মানে দুটোই অ্যাকচুয়ালি, কিন্তু দুইটাই মানে ক্রাফটম্যানশিপও আছে আবার ভিশন আছে, দুইটাই। মানে আমি আমার দিল থেকে আমি ছবিটা বানাচ্ছি কিনা, মানে না আমি যদি বুঝতে না ভুল করি, পলাশ বোধহয় এরকম বলছে যে যদি একজন ডিরেক্টর এরকম হয় যে সে এতটাই স্কিলড, তার ক্রাফটে এত এক্সপার্ট, সে যে কোনো স্ক্রিপ্ট ওটা যদি সে বিশ্বাসও না করে, সে ওটাকে যখন এক্সিকিউট করবে ওটাকে একদম 100%ও তো এক্সিকিউট করতে পারে। মানে সেক্ষেত্রে হয়তো তার সেটার প্রতি অতটা অনেস্ট না, কিন্তু সেই কাজটাকে সে প্রপারলি করবে। আমরা বুঝবো যখন কিনা ওই পার্টিকুলার ডিরেক্টরের সাথে আমরা মানে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম কাজ করতেছি, যখন আমি ফার্স্ট টাইম, তখন তো আমি বুঝবো না আসলে। মানে আমি ওই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওই জায়গা থেকে বলতেছি যে ফার্স্ট টাইম আমি যখন কাজ করবো তখন তো আসলে বুঝবো না আসলে ওর স্কিল বা না। ফার্স্ট টাইমের জন্য ওই জন্য আমি বললাম যে আমি যে ওই ডিরেক্টরের ব্রিফটা যখন শুনছি, সেটা শুনে যে আমাকে যদি কনভিন্স করতে পারে, তাহলে তো আমি তো অলরেডি প্রজেক্টে আমি কনভিন্স হবি তখন যে বুঝতেছি যে না মানে সে আসলে বলার আমার বিশ্বাস করতে পারতেছি না। মানে কানেকশন, মানে বিলিভের কানেকশন, আমার বিলিভের কানেকশন আর তার বিলিভের ভিতরে একটা কানেকশন তৈরি হইলে না আমি রাজি হচ্ছি। ঠিক আছে। রাজীব ভাই? আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, আমার কাছে যেটা মনে হয়, আমি ডিরেক্টর কোনো স্পেসিফিক কোয়ালিটি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি খুবই নিজে এনার্জাটাইজ হই যে এই ডিরেক্টরগুলো অনেক বেশি হাই অ্যাম্বিশাস। ও একটা বাজেট পাইছে, একটা স্ক্রিপ্ট ওর
রেডি করা আছে, কিন্তু ও আসলে এটাকে আসলে করতে পুল আপ করতে চায়। মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাকেও আসলে জিনিসটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হয় আর কি। যে আমি আসলে গল্পটাকে, মানে একটা গল্প তো ভিজুয়ালি অনেকভাবে বলা যায়, তো আমি গল্পটাকে আসলে ভিজুয়ালি কতটুক পর্যন্ত ড্র্যাগ করতে পারবো, সেই ডিরেক্টরের অ্যাম্বিশনটা আমার কাছে পার্সোনালি খুব মানে ট্রিগার করে, যে আসলে ও কতটুক আসলে ও কতটুক চাচ্ছে, অথবা কতটুকু এটা আপনাকে পুশ করতেছে, অথবা হ্যাঁ যাতে ও চাইলে, তো তখন আমি তো ডেফিনেটলি এটা আমিও আমার জায়গা থেকে এটা আরো বেশি পুশ করতে পারবো। নাইস। এবং আমাদের এটা কালেকটিভ এফোর্টে আমরা সিনেমাটা করি, প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে কি পার্সন থাকে, প্রত্যেকেরই কিন্তু একটা স্কিল সেট থাকে। সিনেমাটোগ্রাফার একটা স্কিল সেট থাকে, বেসিক স্কিল সেট হচ্ছে ফটোগ্রাফিটা অ্যাটলিস্ট জানতে হবে, মেকআপ আর্টিস্ট যে তাকে মেকআপটা ব্লেন্ড করতে জানতে হবে, বা এরকম কিছু কস্টিউমের তাকে কালার প্যালেট জানতে হবে, ফ্যাব্রিক্সের প্যাটার্ন জানতে হবে। কিন্তু ডিরেক্টরের যে স্কিল সেট সেটা আসলে চোখে দেখা যায়। আমার কাছে মনে হয় যে ব্রিফ দেওয়ার মানে ক্যাপাসিটি এবং রাইটলি ব্রিফ করা, ঠিকঠাক ব্রিফ করা। এবং এই জিনিসটা কিরকম, ডিরেক্টর ও তো আসলে সেন্টার পয়েন্ট, ও প্রত্যেকটা কি পার্সনের সাথে আলাদা আলাদাভাবে কানেক্টেড। সো একজন সিনেমাটোগ্রাফারকে একজন ডিরেক্টর যেভাবে ব্রিফ করবে, একজন আর্টিস্টকে অন্যভাবে ব্রিফ করবে, ও জানে যে ওভাবে, একজন লাইভ প্রডিউসারকে সে ডিফারেন্টভাবে ব্রিফ করবে, এবং সে আসলে টোনটা সেট করে, তারপরে আসলে মিউজিকটা হয়। সো ব্রিফ করতে জানা এটা সবচেয়ে জরুরি একজন ডিরেক্টরের জন্য। এটা যদি সে না পারে তাহলে পুরোটাই ভুল ভালো, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে ভুল জায়গায় রিদম দেওয়া শুরু করবে এবং ম্যাল ফাংশন হবে, এবং যেটা হবে ধাক্কাধাক্কি হবে, একজন একজনকে দোষ দিবে এবং সারপ্রাইজ হবে, কন্টিনিউসলি শুটিংয়ের মধ্যে সারপ্রাইজ হতে থাকবে। সবাই বলবে এটা তো জানি না, এটা তো বুঝি নাই, এটা তো সে জানে। এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছে। একজন ডিরেক্টর যখন আমাকে বলে যে ভাই আপনি আসেন, একটা গল্প আছে, একটা প্রজেক্ট আছে, আপনি একটু এসে কথা বলুন। সো ওটা আমার জন্য ইম্পর্টেন্ট। আমি যাই এবং ডিরেক্টরের সামনে যে বসি, ডিরেক্টর প্রথম যে কথাটা বলে সেটাই আমার জন্য হচ্ছে মানে কি বলবো যে কেবলা। প্রথম যে কথাটা বলে, প্রথম কথা যদি ভুল বলে, এটা আমার কি বলে আমার সীমাবদ্ধতা, আমি এটা কারেক্ট করতে পারি না। সো এটা এবং আমার যেটা হয় যে এবং আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এবং ওই ব্রিফটা, ওই যে বললো যে অনেস্টি, হোয়াট ইজ অনেস্টি, অনেস্টিটা হচ্ছে যে একটা হলো চতুরতার অংশ অনেকে নেয়, যে আমি অনেক সুন্দর করে ব্রিফ করলাম, কিন্তু আমি জানি যে এটা আমি এক্সিকিউট করবো না আসলে, কিন্তু আমি বলার সময়, ইমপ্রেস করার সময় এই জিনিসটা বললাম আর কি, ওইটা হচ্ছে ডিসঅনেস্ট। ইমপ্রেস করার জন্য, ঠিক আছে, ইমপ্রেস করার জন্য, এটা দিস ইজ ডিসঅনেস্টি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে। ইভেন একটা প্রডিউসারও হতে পারে। হ্যাঁ, মানে অনেস্টি আমার কাছে যেটা মনে হয় যে অনেস্টি আসলে ওর কাজটার প্রতি কতটুকু অনেস্ট, মানে ওর যে ভিশনটা দেখছে, স্ক্রিপ্ট ম্যাটেরিয়ালটা, এই ভিশনটা নিজে আসলে বিলিভ করে কিনা, নাকি ওকে আসলে কেউ চাপাই দিছে যে তোমার এই জিনিসটা শুট করতে হবে, এরকম মানে তুমি কি ওন করো কিনা। এবং যখন তুমি ওন করো একটা জিনিস, যেমন আমি আমার সন্তানের জন্য তো কোনো কিছু কম্প্রোমাইজ করবো না, মানে আমি হয়তো আমার লিমিটেশন আছে, কিন্তু আমি লিমিটেশনের সর্বোচ্চ চেষ্টা করবো। রাইট, সো এইটাই আমার কাছে মানে অনেস্টি, যে ও লিমিটেশনটাকে যাতে ও সর্বোচ্চ চেষ্টা করে, যে ও হয়তো বাজেট কম হতে পারে, যে ওর শুটিংয়ের লিমিটেশন আছে, ওর টেকনিক্যাল লিমিটেশন আছে, কিন্তু ও চেষ্টা করবে যে বেস্ট এর মধ্যে ও বেস্ট আউটপুট দেওয়ার জন্য। আমি এটা হলো আমার কাছে আরেকটা ফ্যাক্টর মনে হয় যে একজন ডিরেক্টরের শুটিং ডিসিপ্লিনের সাথে কতটুকু সে মানে অ্যাকনলেজড, এটাও আমার কাছে একটা ফ্যাক্টর। কারণ দেখা গেছে এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি শুটিং, সে খুব আবেগীভাবে একটা গল্প নিয়ে আসছে, কিন্তু শুটিং ডিসিপ্লিনের সাথে সে খুব একটা মানে অ্যাকনলেজ না, সেই প্রজেক্টগুলোতে পুল করতে যে আবার সেই প্রজেক্টে যখন ইন হয় তখন দেখা গেছে জিনিসটা মানে ভালোর থেকে খারাপ হয়। তো এই ফ্যাক্টরটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট, যে তার শুটিং ডিসিপ্লিনটা সে কতটুকু জানে। বা এই শুটিং ডিসিপ্লিনের ব্যাপারটা তো আবার শুটিংয়ে যাওয়ার আগে তুমি বুঝতেছো না অতটা, আমরা হয়তো সাথে প্রি প্রোডাকশন করতেছি, সবকিছু করতেছি, বাট শুটিংয়ে আসলে কতটুকু জিনিসটা এক্সিকিউট হবে সেটা আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে শুটিং ডিসিপ্লিনটা হয়তো একজন ডিরেক্টরের পক্ষে, একজন আর্টিস্ট হয়তো পুরোটা সে ক্লিয়ার নাও থাকতে পারে, নাও জানতে পারে,
কিন্তু আমি বলবো যে সে মানে প্রোডিউসার, মানে তার পার্টনার প্রোডিউসার যাকে হায়ার করবে, ডিরেক্টরকে তার উপরে ফেথ রাখতে হবে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? একজন সিনেমাটোগ্রাফারকে যদি হায়ার করে, সে যদি ডিসিপ্লিনটা জানে, সে সিনেমাটোগ্রাফার যখন বলবে যে না এটা এইভাবে না এইভাবে হবে, তখন ওই ফেথটা রাখা উচিত, যেহেতু সে ওই বিষয়ে স্কিল না, যদি না অল ডিউ রেসপেক্ট, সবাই আসলে স্কিলড হবে এমন কোনো কিছু না, ঠিক আছে? এক্স্যাক্টলি। মানে আমার ক্ষেত্রে যেমন মিউচুয়াল রেসপেক্ট, মানে আমি অ্যাজ একজন ডিরেক্টরের সাথে কোলাবোরেট করলে ওই ডিরেক্টরের আমার প্রতি কতটুকু সম্মান বা আমার তার প্রতি কতটুকু সম্মান, আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কোনো ডিরেক্টর যদি আমার উপর আস্থা না রাখে তাহলে আমাকে হায়ার করার কোনো দরকার নেই। আবার আমি যদি কোনো ডিরেক্টরকে রেসপেক্ট না করি অ্যাজ এ হিউম্যান বিং, তার সাথে আমার কোলাবোরেট করার দরকার নাই। কারণ হচ্ছে এটা যদি কোনো এক পক্ষ থেকে মিসট্রাস্ট থাকে তাহলে আর প্রজেক্টে কাজ করে না। কারণ এখানে শুধু কারণ এটাতে কোলাবোরেট করার মতো, আর সিনেমাটোগ্রাফি ইজ অল অ্যাবাউট কোলাবোরেটিং উইথ দ্য ডিরেক্টর, এটা একা কারোর ল্যাঙ্গুয়েজ না। সো আমার কাছে মনে হয় কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল অ্যাজ এ ডিরেক্টর যদি আমাকে অ্যাজ এ হিউম্যান বিং যদি ইন্সপায়ার করে আর অ্যাজ এ আর্টিস্ট যদি চ্যালেঞ্জ করে, কারণ আমি তো বারবার তো আমার আর্টকে রিপিট করতে চাই না। সো আমি এমন কোনো ডিরেক্টরের সাথে কাজ করতে চাই না যে সারা জীবনের কাজ একরকম। আমি ডেফিনেটলি আমি অ্যাজ এন আর্টিস্ট আমি নিজের নতুন চ্যালেঞ্জ ট্রাই আউট করতে চাই। সো আমাকে যদি কোনো আর্টিস্ট খুব ভালো মানুষ একজন ডিরেক্টর কিন্তু তার সব কাজ একরকম, আমি চাবো যে অবশ্যই নতুন কিছু এক্সপ্লোর করতে, যে আমাকে বারবার চ্যালেঞ্জ করে। আমি একটু অ্যাড করি, মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফারের মধ্যে যে সম্পর্কটা, এটা অনেকটা বলা হয় যে হাজবেন্ড ওয়াইফের মতো সম্পর্ক। তো এখানে দুইজনকে এক নম্বর কথা হলো যে ও যেটা বললো যে ট্রাস্ট করতে হবে ডেফিনেটলি, এবং দুজনের করতে হবে, মিউচুয়াল রেসপেক্ট করতে হবে। হ্যাঁ, মানে এবং দুইজনের ভিশন সেম থাকতে হবে। আসলে মানে আমরা কি করতে যাচ্ছি, এটা দুইজনের ভিশন ক্লিয়ার না থাকলে আমার কাছে মনে হয় যে এটা একটা কনফ্লিক্টিং জায়গায় চলে এলো। আচ্ছা, তাহলে এটা থেকে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় আসলো। ধরেন এই যে বিয়েটা যে হইলো, 2 দিনের মাথায় যে বুঝছেন যে পার্টনারটার সাথে মতের মিল হচ্ছে না, কিন্তু শুটিং আরো 12 দিন বাকি, তখন আপনারা কিভাবে জিনিসটাকে না প্রি প্রোডাকশনও বুঝছো, অনেকে দেখা যায় মাঝপথে বের হলো, অনেকে মাঝপথে বের হলো। আচ্ছা, এখানে সবার বলার আছে, প্লিজ বলে। প্রথমে আমি যেটা বলছিলাম যে উই সিনেমাটোগ্রাফার্স আর ভেরি গুড ম্যানেজার্স, তো তখন all the managerial skills come into play. যে how do we get that day, how do we end the day from starting to end, so that's the main calculation. ওই হিসাবটা আমরা আমাদের মাথায় করে ফেলি। তখন এটা হচ্ছে স্ক্রিপ্টের সামনে নিয়ে শুট করব আর কাটবো। আমার এরকম হয়েছিল, আমার একটা ফিল্মের পুরো প্রি প্রোডাকশন অনেকখানি আগায় গেছিল, অলরেডি ওটা রিলিজ, ওটা আমি প্রথম দিকে বুঝতে পারছি, মানে প্রথম দিকে খুব ইমপ্রেশন, ওই ব্রিফটি খুব ভালো, সে খুবই অনেস্ট এসে। তো আমি যখন আগাইলাম তখন আমি শুটের 1 সপ্তাহ আগে আমি মেন্টালি সিং করতে পারতেছিলাম না, আমি পারতেছিলামই না কোনোভাবে। আমি পরে বলে দিচ্ছি যে আমি করবো না। ওই ডিরেক্টর তার স্ক্রিপ্ট নিয়ে আমার বাসায় চলে আসছে, আমার ওয়াইফ বলছে যে একটা মানুষ বাসায় চলে আসছে, এটা তুমি করো। আমি আবার হইলাম। হওয়ার পরে এমন অবস্থা হয়েছে যে শুটিংয়ের 2 দিন আগে ওই আমার পুরো সাফোকেশন শুরু হয়ে গেছে, যেটা আমি করতে পারি। এটা যদি আমি করা শুরু করি, মাঝখানে হয়তো কোনো একটা ডিজাস্টার হবে, তো এটা আমি একদম হাত পা ধরে একদম মাফ চেয়ে না করে আমি গ্রামে চলে গেছি। মানে মানে আমি দীপুনের সাথে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আগে বুঝছো, যদি শুটিং এর সেকেন্ড দিন বললে কি হয়, দেখো আমি অনেক আগে, আমি যখন আমার ক্যারিয়ার ফার্স্টের দিকে, তখন একটা রিকোয়েস্ট, একটা ফিকশন, টেলিভিশন ফিকশন আর কি শুট করার জন্য বলছে। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমি স্ক্রিপ্ট পড়ি, কারণ আমি তখন মাত্র নতুন স্টার্ট করছি, আমার প্রচুর অনেক কিছু করার ইচ্ছা, এক ধরনের ইয়ে আছে, মানে যে এইটা করবো ওইটা করবো। কিন্তু ডিরেক্টর দেখলাম যে খুবই আছে না, যে খুবই গতানুগতিক টাইপের শ্যুট করে, যে একটি মাস্টার 2টি ক্লোজ। এখন আমি এটা তখন ভাবলাম যে আসলে ঠিক আছে, এটা তো ওনার স্টাইল, আমি আসলে হ্যাঁ রেসপেক্ট করি। কিন্তু তখন আমি একটা জিনিস নিজে রিয়েলাইজ করছি যে মিথ্যা শুট করে খুব টাফ, মানে আমি যেটা বিলিভ করি না সেটা কন্টিনিউ করা খুব টাফ। তা খুব ইন্টারেস্টিং হয়েছিল। তারপর আমি 2 দিন ওখানে শ্যুট করলাম, 2 দিন শ্যুট করার পর 3 দিনের শুটিং ছিল।
আমি দেখলাম যে আমার প্রায় 102 ডিগ্রি জ্বর চলে আসছে এবং পরে আসলে আমি বলছি যে আমি খুবই সরি, আমি সিক হয়ে গেছি, আমি পারতেছি না, আমি আমার সব পুরো টিম থাকবে, সবাই থাকবে, আমি একজনকে সেটও করে দিচ্ছি, প্লিজ এটা আমাকে মানে প্লিজ ক্ষমা করেন। তো তারপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি এরপর থেকে যখন ফিকশন শ্যুট করবো ডেফিনেটলি আই নিড টু কনভিন্স ফার্স্ট। এটা হতে পারে যে আমার ডিরেক্টরের সাথে আর্গুমেন্ট হবে, ডিরেক্টরের সাথে আমার এটা নিয়ে অনেক ডিসকাশন হবে, কিন্তু আমাকে কনভিন্স হতে হবে। আমি কনভিন্স না হলে আসলে কোনো ফিকশন শ্যুট করতে চাই না। আমরা এই 8 জনই কিন্তু একদম খুবই একটা জেন্ডার ইনইকুয়াল সিটিং অ্যারেঞ্জমেন্টে আছি, আমরা 8 জনই পুরুষ। সো আমি এটা জানতে চাই যে আমাদের দেশে তাহলে মহিলা সিনেমাটোগ্রাফাররা এখনও কি আছেন, বা ওনারা কি অবস্থায় আছেন, ওনারা ইন্টারেস্টেড হচ্ছেন না এটা, নাকি আমাদের কাজের ক্ষেত্রে এমন কিছু আছে যে ওনাদেরকে আমরা ওই জায়গাটা দিতে পারছি না? আমার কাছে লাগে যে এটা আমাদের সোসাইটি এটার জন্য দায়ী, মানে আমরাই দায়ী আসলে। কারণ আমরা ওই বেটার ওয়ার্ক এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারিনি। শুধু ওয়ার্ক এনভায়রনমেন্ট না, ইভেন আমাদের মানে ইনস্টিটিউশনাল যে এডুকেশন সেটাও আমরা আসলে সেটা ইনশিওর করতে পারিনি। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি যে ওয়ার্ক এনভায়রনমেন্ট কিন্তু ইন আ সেন্স এটা কিন্তু আছে, উই ওয়ার্ক উইথ আ লট অফ উইমেন বাট নট ইন আওয়ার ডিপার্টমেন্ট। আমার কাছে যেটা মনে হয় যে অ্যাজ আ সিনেমাটোগ্রাফি অ্যাজ আ জব এটাকে আমরা এখনো ঠিক মতো আমার ধারণা আমরা গ্লোরিফাই করতে পারিনি। সো আমরা কেন জানি এটা অলওয়েজই হচ্ছে গিয়ে একটা ক্যামেরার পিছনে যে কোনো একজন মানুষ যে হচ্ছে গিয়ে এই কাজগুলো করে, এবং সামহাও এটাকে পোর্ট্রে করা হয় এটা খুবই পুরুষালী একটা কাজ, এবং এটার জন্য আপনার অনেক শক্তি লাগে, উইচ ইজ কাইন্ড অফ ট্রু। আবার কাইন্ড অফ এটার অনেক দেখেন মানে অ্যাজ আ সিনেমাটোগ্রাফার আপনাকে কিন্তু মানে কেন জানি আমাদের দেশে সবসময় পোর্ট্রে করা হয় ক্যামেরাটা সবসময় আপনার কাঁধেই থাকবে, ক্যামেরাটা কিন্তু সবসময় আপনার কাঁধে থাকবে না, নিজের পায়ে দাঁড়ায় থাকতে হবে, নিজের পায়ে দাঁড়ায় থাকতে হবে, এবং অপারেটর নেওয়া যাবে না, তোমাকে অপারেট করতে হবে। এক্স্যাক্টলি, তোমাকে অপারেট করতে হবে। এই ঘটনা এই টাইপের থট প্রসেস থেকে আমাদের এসে বেরো আসতে হবে যে কারণ সিনেমাটোগ্রাফারের কাজ না ক্যামেরাটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা, এবং অথবা হচ্ছে কি সকল রকমের ফিজিক্যাল কাজ করে। সিনেমাটোগ্রাফারের কাজ তো আসলে মাথা, যে স্ক্রিপ্টে যেটা আছে সেটাকে ভিজুয়ালাইজেশন করার জন্য যত রকমের ট্রিক্স অথবা যত রকমের ডিজাইন করা আছে সেইটা একটা সিনেমাটোগ্রাফারের কাজ। তো আমরা যখনই হচ্ছে কি এই থট প্রসেসটা থেকে ফুল ইন্ডাস্ট্রি বেরো আসতে পারবো তখনই আমার মনে হয় যে ইট উইল বি মোর ওয়েলকামিং টু দ্য উইমেন অ্যাজ ওয়েল। কারণ উই সি আ লট অফ উইমেন ডিরেক্টরস নাও, উই সি কস্টিউমস, উই সি আর্ট প্রোডাকশন ডিজাইনার্স, দেয়ার আর লট অফ উইমেন। তা একই সেটে একই কাজে যখন তারা কমফোর্টেবলি বছরের পর বছর ধরে এটা করে আসতে পারতেছে তাহলে এটাও ডেফিনেটলি করতে পারবে। হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ আপনার ফিজিক্যাল ওয়ার্ক অথবা ফিজিক্যাল স্ট্রেন্থ লাগবে। তো সে যেই মেয়েটা এটাতে ইন্টারেস্টেড হবে সে ডেফিনেটলি ওটাকে ওর ব্যাক অফ দ্য মাইন্ডে সে ডেফিনেটলি ওই ট্রেনিং বা ওই থট প্রসেসের মধ্যে দিয়ে যাবে যে হ্যাঁ আই নিড আ ফিজিক্যাল স্ট্রেংথ টু ডু দিস। সো আমার মনে হয় এই থট প্রসেসটা যদি বদলে আসে যে ক্যামেরাম্যান মানেই যে কাঁধে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে আই থিঙ্ক উই ক্যান ওয়েলকাম মোর উইমেন। মানে সিনেমাটোগ্রাফার তো আসলে অনেকটা মাথার কাজ, মানে এটা নট লাইক যে আমাকে সব কাজ নিজে করতে হবে। আমি চাইলে আমি একটা ফিকশন অপারেটর নিয়েও আমি কাজ করতে পারি। তো একটা মেয়ে সিনেমাটোগ্রাফার যদি থাকে, অপারেটর একজন থাকতেই পারে। যেমন লাইটিংগুলি তো আমরা নিজে গিয়ে কখনো করি না, আমরা বলে দিই, সেটা গ্যাফার সেটা এক্সিকিউট করে, অথবা ক্যামেরার যে অ্যাসিস্ট্যান্ট আছে তারা হেল্প করে। সো এখানে আসলে ওই জিনিসটাই মাইন্ডসেট আমাদের। আমরা সবাই মনে করি যে এটা অনেক কষ্টের কাজ, সেটা হয়তো নারীরা এখানে পারবে না, এরকম একটা ধরনের হয়তো আছে। কিন্তু আবার এটাও সত্যি যে আমাদের যেমন যেসব জায়গায় যে আমাদের রিলেটেড যে জবগুলো আছে, আমি কোনো নারী লাইটের কোনো লোকজন দেখি নেই, অথবা নারী ক্যাফার দেখি নেই, অথবা নারী ফোকাস পোলার নেই, ক্যামেরা সেকশনই নেই। রাইট, ক্যামেরা সেকশনে কিন্তু এটা সামহাউ অ্যাবসেন্ট, মানে এটা খুবই উইয়ার্ড আর কি। মানে তাহলে আমরা এটা অ্যাড্রেস করতে পারি কিভাবে? না, এটা তো আমার তো মনে হয় যে এটা আমরা যে এখানে 7 জন সিনেমাটোগ্রাফার আছি, এর ভিতর মনে হয় তাসিন শুধু ফিল্ম স্কুলে পড়ছে, ওর একটা ডিপ্লোমা, মানে আমাদের ইনস্টিটিউশনটাও নাই, ফিল্ম ইনস্টিটিউশন তো নাই। এটা কারণ ফটোগ্রাফার আছে, ড্রিকে গিয়ে ও ফটোগ্রাফি পড়তে পারতেছে, ও ফটোগ্রাফি ও ইনস্টিটিউটে শিখতে পারতেছে, এটা একটা গেল। কিন্তু আমরা যে আমি বলতে পারবো তাসিন ফিল্ম স্কুলে যাওয়ার পরও আমাদের কিন্তু ফ্যামিলিতে ফাইট করতে হয়েছে। আমাদের এই জবটা এখনো সোশ্যালি অ্যাকসেপ্টেড কোনো জব না, মানে আমাদের ফ্যামিলিতে ফাইট করতেছে। এখন একটা মেয়ের
কতগুলো জন্মের fight পর করতে থেকে হয়। ফাইট করতে হয় আমাদের মতো একটা সোসাইটি। তো আর কত ফাইট করবে একটা আর্ট ফর্মে কাজ করার জন্য? ওর পেইন্টার হইতে কোনো প্রবলেম নাই, ওর ফটোগ্রাফার হইতে প্রবলেম নাই, ওর আর্টিস্ট হইতে প্রবলেম নাই। তার মানে এখনো প্রবলেম এটার সাথে আমরা আমাদের জবটা গ্লোরিফাইড কোনো জব না। এর চাইতে গান শিখা বাবা মা বলবে যে বাবা তুই তাও গান শিখ, তো ক্যামেরাম্যান হইতে হবে না। মানে আমরা এই দুজন বাদ দিলে 5 জন বছরের পর বছর অ্যাসিস্ট করছি, এবং আমার অ্যাসিস্ট করে একটা মেয়ের জন্য মানে এটা তো ফাইন্যান্সিয়ালিও কোনো সিকিউরিটি নাই। এবং আমি বলতে পারি আমার বাবার ক্ষেত্রে, আমার বাবা আমাকে যেমন বলছিল তুমি যেমন একটা প্রফেশনে কাজ করবে এটা তো কোনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নাই, হুইচ ইজ ট্রু। আমরা এখন এই সময় এসেও দেখতেছি। সো যদি থাকতো মানে যদি গ্যাপারও লাগে বা যদি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট লাগে, এটার জন্য আমাদের ইনস্টিটিউট লাগবে। আমরা দেখলাম যে মাত্র 2-3 বছর আগে পিসিটিআই হলো, এবং হয়তো খুব রিসেন্টলি আমাদের মেয়ে সিনেমাটোগ্রাফারও আসবে। আমরা স্যান্ডব্যাগেও পাইছিলাম একজন মেয়ে ক্যামেরা ক্রু পাইছিলাম, বিপুল ভাইয়ের সাথে একজন আমরা সিনেমাটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট পাইছি। তারপরে রাওয়ান এখন ইএফআই তে পড়তেছে, এলিজাবেথ ডি কস্টা, ও তো আমার মনে হয় আমাদের সবার ভিতর সবচেয়ে সাহসী কাজ করে, এবং তো ডকুমেন্টারি বানায় এবার ফেলছে। আন্দোলনের ভিতর ও কার্ফু পাস নিয়ে একা ক্যামেরা অপারেট করছে। আমার কাছে মনে হয় এইটা আমরা বলতেছি, আমার মনে হয় হার্ডওয়ার্ক কোনো প্রবলেম না, প্রবলেম হইতেছে সোসাইটি কি আমাদের অ্যাকসেপ্ট করতেছে, এবং আমরা ছেলেরা যতটুকু পারি আমাদের কোনো নর্মাল ওয়ার্ক আওয়ার নাই, 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে হয়। এবং আমার মনে আছে আমি যখন প্রথমে অ্যাসিস্ট করি আমার ডে রেমুনারেশন ছিল 300 টাকা। সো আর মানে কেন এত কষ্ট করবে যে মানে, এবং সোসাইটি যে প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করে না। সো আমাদের যদি সবার মাইন্ডসেট আপ চেঞ্জ হয় তাইলে হয়তো সামনে আরো চেঞ্জ হবে। আমি শিওর আগামী 2-4-5 বছরের ভিতরে অনেক লোক আসবে। আমি একটু আমার বক্তব্যটা একটু একদমই আলাদা, সবাই যা বললো। আমার কাছে আমি সোসাইটি 2024-এ এসে সোসাইটি এই পারসেপশন এটা ওটা এগুলা আসলে এটা একটা ম্যাটার করে না আমার কাছে মনে হয়। কারণ মেয়েরা এখন সব জায়গায় কাজ করছে, ঠিক আছে, এবং হার্ড ওয়ার্কিং কাজ করছে। আর সিনেমাটোগ্রাফি যে হার্ড ওয়ার্কিং জব না, আসলে সেটাও তা না। সেটার মধ্যে ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং জব সিনেমাটোগ্রাফার। সব ডিপার্টমেন্ট রেস্ট নিলেও সিনেমাটোগ্রাফারকে ক্যামেরার সাথে সারাক্ষণ থাকতে হবে, ঠিক আছে। আপনি পরের শটটা ডিজাইন সে যেতে পারে না, যাই হোক সেটা অন্য আলাপ। সব মেয়েরা যদি আমি বলি যে ফটোগ্রাফি করছে, কন্টেন্ট মেকিং করছে, মানে কন্টেন্ট মেকিং মানে বলছি যে বাংলাদেশ ঘুরে ঘুরে তারা ট্রাভেল ব্লগিং করছে, কিন্তু হ্যাঁ রাত দিন জার্নি করে, এবং মানে গিভেন সিনারিওতে বলছি যে বাংলাদেশ অনেক সিকিউর কান্ট্রি, নন রেশিয়াল কান্ট্রি, সেটা না, বলছি যে গিভেন সিনারিওতে তারা করছে। আমি যেটা বলবো যে এটা সিম্পলি আগ্রহের অভাব। তুমি কি বলতে চাচ্ছ মেয়েদের আগ্রহ নেই? না, আমার কাছে এটা মনে হয় একটা কারণ হচ্ছে আমি যে সিনেমাটোগ্রাফার হব ওর সামনে কোনো রোল মডেল নাই যে একটা মেয়ে সিনেমাটোগ্রাফার ছিল। আজকে এক রাশেদ জামান থাকার কারণে কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমি রাশেদ জামান নাম তখন জানতাম, এবং আমি কিন্তু একজন রাশেদ জামানকে দেখে আজকে সিনেমাটোগ্রাফার হয়েছে। আমি শিওর আমরা যারা আছি সবার সামনে একটা রোল মডেল ছিল। আমাদের সামনে একটা রোল মডেল যখন আসবে, একটা রাওয়ান যখন এএফআই থেকে এসে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে 2 বছর কাজ করে, আমি শিওর অন্য মেয়েরাও আসবে। একটা রোল মডেল লাগে, রোল মডেল। এটা আমার কাছে মনে হয় যে একটা পলাশের সাথে আমি একটু অ্যাড করি, অবশ্যই রোল মডেল লাগে। কারণ আমি পড়াশোনা করছি আর্কিটেকচারে, আমি কখনোই আসলে ভাবি নাই যে আমি সিনেমাটোগ্রাফি করবো, টু বি অনেস্ট। মানে আমি যখন আমি আর্কিটেকচারে পড়ি তখন আমি ফটোগ্রাফির প্রতি অনেক বেশি খুবই ফ্যাসিনেটেড ছিলাম, কিন্তু আমি সিনেমাটোগ্রাফি করবো কখনোই এটা চিন্তাই করিনি। তো এটা আসলে রাশেদ ভাই অনেক বেশি ইন্সপায়ার করছে। আমার কাছে মনে হয়েছে যে রাশেদ ভাই আর্কিটেক্ট, তো আমার কাছে মনে হচ্ছে যে সে যদি আর্কিটেক্ট হয়ে বাংলাদেশে কাজ করতে পারে তাহলে আমিও কেন পারবো না। কারণ আমারও তো আসলে ইমেজের প্রতি অনেক বেশি ফ্যাসিনেটেড আছে, এবং মানে এটা রোল মডেল ছাড়া আসলে একটু ডিফিকাল্ট। আজকে যদি কোনো একটা নারী সিনেমাটোগ্রাফার থাকে তাহলে আরেকজন নারী আসলে এখানে সাহস করে আসতে পারবে, কিন্তু তার মানে তো ইনস্টিটিউশনটাও হওয়া দরকার, তাহলেই হবে। আমি কিন্তু মানে হিউম্যানিস্ট, ঠিক আছে। আমার কাছে ছেলে মেয়ে এটা আসে, আমি এভাবে দেখি না, ভাবি না, এবং আমি তাদেরকে রেসপেক্ট করি যারা এভাবে ভাবে, ঠিক আছে। তো রোল মডেল একজন মেয়ে কাজ করতে আসলে তাকে রোল মডেল হিসেবে মেয়েকেই লাগবে, এটা আমি লজিক্যাল মনে হয়। মানুষ হিসেবেই রোল মডেল থাকা উচিত।
এতজন সিনেমাটোগ্রাফার ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, শুধু আজকে না, সে ব্ল্যাক এন্ড হোয়াইট যুগ থেকে, ঠিক আছে? তো কাজ করতেছে, তো তাদেরকে দেখে আমি বলছি সিম্পলি এটা আগ্রহের অভাব। আমি যদি আগ্রহী না হই যে আমার আশেপাশে কারা সিনেমাটোগ্রাফার কাজ করছে, আমার ইন্ডাস্ট্রিতে মেয়েরা কাজ করছে না, তাহলে আমি আগ্রহী না হব না, না। এটা ভাই আপনি কোনো কিছুর প্রতি আগ্রহ কখন হয়, কিভাবে যখন হবে? আপনাকে ফ্যাসিনেট করে। আপনি চাঁদের দিকে তাকান, চাঁদ আপনার তো এই জবটা না, ফ্যাসিনেশন তো আসলে আমরা সিনেমাটোগ্রাফাররা যে প্রোডাক্টটা প্রডিউস করছি, ফ্যাসিনেশন তো মানুষটা কাজ দিয়ে হবে। আমি তাহলে তোমাকে জিজ্ঞেস করি, তো তুমি তাহলে ফটোগ্রাফি যেহেতু করতা অথবা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলা, তাহলে ফটোগ্রাফি না করে তুমি সিনেমাটোগ্রাফি কেন ক্যারিয়ার হিসেবে নিচ্ছ? মানে এটার কারণটা কি? ওই যে বললাম যে আই ক্যানট ব্রিফ। না কিন্তু তাহলে তো ছবি তুলতে পারতো, ফটোগ্রাফার হতে পারতা। এটা আপনার ওয়ে অফ এক্সপ্রেশন, মানে আপনি এক্সপ্রেস করতে না পারেন। না, এটা অবভিয়াসলি এটা তো ডিবেটের কিছু না, এটা অপিনিয়ন ইজ নট নলেজ। এখানে সামাপটা আসলে ভাই যেটা দাঁড়াইতেছে, এখানে আসলে সবগুলোই লিঙ্ক, সোসাইটি লিঙ্ক, ইনস্টিটিউশনের ল্যাকিংস লিঙ্ক। বলার কারণ হচ্ছে যে আমি আগ্রহভাব এই জন্য বলি যে আমি কিন্তু এমনও হয়েছে যে আমাদের বিভিন্ন টিমে দেখেছি যে মেয়েরা কাজ করছে, এডি হিসেবে কাজ করছে, হয়তো আর্টে কাজ করছে। তা আমি হয় না, কিন্তু আমাদের প্রত্যেক সিনেমাটোগ্রাফার কিন্তু এরকম হয় যে আমরা ক্যামেরা পাশে বসে টিমের বিভিন্ন জনকে অবজার্ভ করতে থাকি যে কে আসলে মানে ঠিকঠাক বুঝে কাজ করছে, কে ভুল করছে। যাকে পটেনশিয়াল মনে হয় ওর কিন্তু একটু ডেকে একটু জিজ্ঞেস করি, এই ছেলে হোক মেয়ে হোক, কী করতে চাও, কী হচ্ছে, কী করতে, এইসব। তো যখন কোনো মেয়েকে পটেনশিয়াল মনে হয়েছে কিন্তু ওকে স্ট্রেট বলছে, এই তুমি কী করতে চাও বা আপনি কী করতে চান, বা এমনও হয়েছে যে ভাই আমি সিনেমাটোগ্রাফি শিখতে চাই, আমি বলছি বাহ ভালো, লেটস কাম জয়েন, শেখো। তো এমন হচ্ছে বলা পর্যন্ত, এরপরে তাদের আর কোনো আগ্রহ নেই। আমি যেমন আই ওয়েটেড ভেরি লং টু গেট আ ফিমেল অ্যাসিস্ট্যান্ট, এবং সে মেয়ে এসে নিজে আমাকে সে আগ্রহ করে বলছে সে অ্যাসিস্ট করতে চায়। আমি কিন্তু প্রথমে খুব শেকি ছিলাম যে আসলে কি এটা কি এমনিই বলছে নাকি সত্যি সত্যি সে বলছে। তো পরে দেখলাম যে না, আসলে শি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। পরে তাকে নেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। সে তো টানা 3 বছর 3.5 বছর সে কাজ করছে, এবং সে যখন কাজ করত তাকে বোঝার উপায় নেই সে ছেলে না মেয়ে, মানে সে একদম অ্যাটেন্টিভলি মানে ওই কাজটা করার জন্য যতটুকু মানে হিউম্যানলি এফোর্ট দেওয়া সম্ভব সে দিয়ে কাজটা করছে। সো এখন ও চলে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি অনেক দিন ওয়েট করলাম যে টু গেট আ নিউ অ্যাসিস্ট্যান্ট, মেয়ে অ্যাসিস্ট্যান্ট। মানে আমি প্রথমে মানে গো ধরেছিলাম যে আমি অ্যাসিস্ট্যান্ট নেবো, কিন্তু মেয়ে অ্যাসিস্ট্যান্ট নিতে হবে। আমি কিন্তু অনেককে জিজ্ঞেস করছি, এই মেয়ে অ্যাসিস্ট্যান্ট কেউ হতে চায়, কোনো ফটোগ্রাফার কেউ, অমুক তমক কেউ, সব স্যার বিপুলের সাথে কাজ করছে, কেউ কাজ করলো না, কেউ আসলো না। যাই হোক, এটা এখন হতে পারে যে হয়তো আমাকে পার্সোনালি পছন্দ করে না, হতে পারে থাকলে তো অন্য কারোর কাছে না আসতো। খুব স্বাভাবিকভাবে বলতে গেলে এটা আসলে ওই যে আমি ওই জায়গায় যাব যে এটা আসলে একটা রোল মডেল দরকার। এটা আগ্রহ হয়তো আছে, কিন্তু হয়তো সাহস করতে পারছে না, হয়তো বুঝতেছে না আসলে কিভাবে এন্ট্রি নিব, অথবা একটা ভাইয়াকে অ্যাসিস্ট করব, আসলে ভাইয়ার সাথে মানে আমি জানি না, হয়তো এত কমফোর্টেবল না, অথবা এত রাত পর্যন্ত শুট করতে হয় আসতে, মানে আমি জানি না, সব মিলে হয়তো এক ধরনের সবকিছুই লিঙ্কড আসলে এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একই জায়গায় সেটা হচ্ছে যে তাহলে অন্য ডিপার্টমেন্ট তো রাত পর্যন্ত কাজ করছে, অন্য দেখেন ভাইয়ের সাথে কাজ করছে। বিপুল ভাই একটা মাত্র লোক যে সেটে কখনো শিফট হতে পারে না, কস্টিউম ডিজাইন থেকে সবাই রেস্ট পাইতে পারে, ইভেন ডিরেক্টর ক্যান লিভ দ্য সেট, সিনেমাটোগ্রাফার কখনো সেটটা লিভ করতে পারে না। তুমি কিন্তু লাইটে কিন্তু কাউকে পাবা না, অথবা যে বলছি মানে কাউকে এটা পাচ্ছ তো সবচেয়ে হেক্টিক জব না বলছে তো, তাহলে ইটস রিয়েলিটি না, তার মানে আগ্রহের অভাব। আবার আগ্রহ মানে আগ্রহ আর রিয়েলিটি তো একই। আমি বলছি যে এত হেক্টিক জব করতে আমি আগ্রহী না, জিনিসটা এরকম তো। মানে অত না, কেউ না কেউ করতেছে, করবে ভবিষ্যতে, কিন্তু রোল মডেলও লাগবে। মানে সমস্যার কথা বললাম তো, রিয়েল সিনেমাটাও না। আমি সমাধানের দিকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফিল্ম ইনস্টিটিউট যদি হয়, ঠিকঠাক যদি কাজ করে ইনস্টিটিউট, তাহলে they can prove themselves যে I can handle this, so I'm good at it. একদম না। আগামী 5 বছরের ভিতরে ফিল্ম ইনস্টিটিউট সমাধানের মানে হ্যাঁ, সেখানে যখন 20 জন আসলে ভর্তি হবে তার মধ্যে অটোমেটিক্যালি দেখা যাবে 5 জন থাকবে, তার মধ্যে থেকে 3 জন আসলে প্রফেশনালি কাজটা করবে।